পারফর্ম কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস। এই প্রসেসে আমরা জানবো যে আপনার যে রিস্ক অ্যানালাইসিসটা হয়েছে এই রিস্কের কোয়ান্টিটেটিভ ইম্প্যাক্ট কি আপনার ওভারঅল প্রজেক্টের উপর। সো আমরা আগের প্রসেসে জেনেছি কোয়ালিটেটিভলি প্রতিটা রিস্কের প্রবাবিলিটি ইম্প্যাক্টের উপর বেস করে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট সেরকম ভাবে প্রায়োরিটাইজেশন আমরা করেছি কোয়ালিটেটিভে। কোয়ান্টিটেটিভে আমি এইমাত্র বললাম আপনি কোয়ান্টিটেটিভলি বোঝার চেষ্টা করবেন যে এই রিস্কটার ইম্প্যাক্ট আপনার ওভারঅল প্রজেক্টের উপর কি হতে পারে। সো আমরা বেশ কিছু টুলস টেকনিক আমাদের ডিসকাস করতে হবে। আমি খুব শর্টলি ইনপুটগুলো ডিসকাস করে যাই। আমাদের ফার্স্ট ইনপুট প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। সেখানে আপনার রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান, দেন স্কোপ বেসলাইন, এই যে ম্যানেজমেন্ট প্ল্যানগুলো আছে সেগুলো আপনার ইনপুট হিসেবে কাজ করবে। প্রজেক্টের ডকুমেন্ট, বারবার আমরা একই কিন্তু ইনপুট ডিসকাস করছি, অ্যাজাম্পশন লগ, বেসিস অফ এস্টিমেটস। এই যে বেসিস অফ এস্টিমেটস গুলো এগুলো কিন্তু এখানে কেন আছে ইনপুট হিসেবে একটু পরেই বুঝবেন। আপনি যখন মন্টি কার্লো সিমুলেশন বা কোনো একটা সিমুলেশনের কথা বলেন তখন সেই রেঞ্জটা কাজে লাগবে। এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আপনার হয়তো আগের কিছু আপনার অর্গানাইজেশনে কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্টের কি রকম কালচার আছে। আমি বেশ কিছু অর্গানাইজেশন দেখেছি তারা রিস্কের কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের জন্য মন্টি কার্লো সিমুলেশন, টর্নেডো ডায়াগ্রাম এরকম অনেক বেশি সেনসিটিভিটি অ্যানালাইসিস অনেক কিছু করে। আবার অনেক অর্গানাইজেশন আছে যারা রিস্ক আইডেন্টিফাই করে না। এগুলো হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। অর্গানাইজেশনাল প্রসেস আছে, হয়তো আগের কিছু করা আপনার প্রজেক্টের ডকুমেন্টস আছে যেখানে কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট করা আছে, সেটা আপনার কাজে লাগবে। সো আমরা টুলস টেকনিক ডিসকাস করব নেক্সট ভিডিওতে, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক। আমরা কুইকলি ইনপুটগুলো ডিসকাস করেছিলাম। এখন আমরা ডিসকাস করব পারফর্ম কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিসের টুলস টেকনিক। সো ফার্স্ট যে টুলস টেকনিক আছে সেটা হচ্ছে এক্সপার্ট জাজমেন্ট। সো আপনি সবসময় এক্সপার্টদের সাথে যদি কথা বলেন যারা আগে এই কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করেছেন তাহলে আপনার জন্য ইজি হবে। সো ইউ ক্যান অলওয়েজ গো ব্যাক টু এক্সপার্টস ফর দেয়ার জাজমেন্টস। দেন আমাদের নেক্সট যে টুলস আছে সেটা হচ্ছে ডেটা গ্যাদারিং। আপনি যত বেশি ইন্টারভিউ করবেন তত আপনি বুঝতে পারবেন আপনি যে ডেটাগুলো নিয়েছেন কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের জন্য সেটা কত বেশি অ্যাকুরেট বা কত বেশি আনবায়াসড। দেন আমরা নেক্সট টুলসে চলে যাচ্ছি, ইন্টারপার্সোনাল অ্যান্ড টিম স্কিল। আবারও সেই আগের মতোই ফ্যাসিলিটেশন আপনাকে বেশি হেল্প করবে। ফ্যাসিলিটেশন বলতে এক একজন এক এক রকম ভাবে আপনার মিটিং এ আপনার কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের যে ওয়ার্কশপ হচ্ছে সেখানে এক একজন এক এক রকম তাদের জাজমেন্ট দিচ্ছে। আপনি তাদের সাথে কথা বলে ফ্যাসিলিটেট করে একটা এগ্রিমেন্টে আনার জন্য চেষ্টা করছেন। সো এটা একটা টুলস টেকনিক। দেন রিপ্রেজেন্টেশন অফ আনসার্টেনিটি। এখানে লেখা আছে ট্রায়াঙ্গুলার, নরমাল, বেটা ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। সো এক এক জায়গায় আমরা এক এক রকম ডিস্ট্রিবিউশন। ইনফ্যাক্ট আমরা প্রজেক্ট ম্যানেজার হিসেবে ডিস্ট্রিবিউশন, আমরা তো স্ট্যাটিস্টিশিয়ান না, আমরা এত ডিটেইলে ঢুকি না। সাধারণত আমরা কি করি, একটা সফটওয়্যার হয়তো ইউজ করছি, যেমন মন্টি কার্লো সিমুলেশন হয়তো আপনি ইউজ করছেন, অথবা কোরিলেশন আপনার ইউজ হচ্ছে সেনসিটিভিটি অ্যানালাইসিসে। আমি সাধারণত সফটওয়্যার দিয়ে কাজ করছি, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে আসলে এই ডিস্ট্রিবিউশন গুলো কাজ করে। আপনার পিএমপি এক্সামের জন্য হয়তো এত বেশি ডিস্ট্রিবিউশন নিয়ে পড়াশোনা করতে হবে না, জাস্ট নামগুলো জেনে রাখলেই হবে। দেন ডেটা অ্যানালাইসিসে যে দুটো নাম বলা আছে সেটা হচ্ছে সেনসিটিভিটি অ্যানালাইসিস এন্ড সিমুলেশন। সিমুলেশনে বলা আছে মন্টি কার্লো সিমুলেশন, যেটা আপনি যদি গুগলও করেন আপনি দেখবেন অনেক সফটওয়্যার মার্কেটে অ্যাভেলেবল আছে, হয়তো 1 মাসের জন্য ফ্রি ডেমো আছে। আপনি যদি ইউজ করেন তাহলে দেখবেন সেখানে আসলে কি আছে। আপনার হয়তো 5টা অ্যাক্টিভিটি আছে। এই অ্যাক্টিভিটিতে আপনি বলেছেন আচ্ছা এই অ্যাক্টিভিটি করতে আমার 5,000 টাকা লাগতে পারে, 10,000 টাকাও লাগতে পারে। এই অ্যাক্টিভিটি করতে আমার 7,000 টাকাও লাগতে পারে, 15,000 টাকাও লাগতে পারে। এই অ্যাক্টিভিটি করতে আমার 30,000 লাগতে পারে, আবার 45,000 এর মতও লাগতে পারে। সো সবগুলি যদি 5টা অ্যাক্টিভিটির সবচেয়ে কম যেগুলি বলেছেন হয়তো 50,000 হয়েছে, সবচেয়ে বেশি যেগুলো বলেছেন যে আমার এত টাকা হাইয়েস্ট লাগতে পারে, সব হাইয়েস্ট গুলি যদি আপনি যোগ করেন তাহলে হয়তো দেখা যাবে যে 1 লাখ টাকা লেগেছে। সো সব লোয়েস্ট যা বলেছেন মানে অপটিমিস্টিক যে বাজেট দিয়েছেন সেখানে হয়তো 50,000 লাগতে পারে। সো 50,000ও লাগতে পারে, 100 কেও লাগতে পারে, 1 লাখ টাকাও লাগতে পারে। তাহলে আপনি আসলে ইজিলি বলতে পারবেন যে 1 লাখ টাকার মধ্যে এই 5টা অ্যাক্টিভিটি কমপ্লিট হওয়ার প্রবাবিলিটি কতটুকু, অলমোস্ট 100%। যে হ্যাঁ সব যদি পেসিমিস্টিক হয়, সব যদি বেশি টাকাও লাগে তাহলে কিন্তু আপনার 1 লাখ টাকার মধ্যে খরচ মোটামুটি আপনি ম্যানেজ করে ফেলতে পারছেন। আর 50,000 এ ম্যানেজ করার সম্ভাবনা হয়তো খুবই কম। সো এটাকে কিউমুলেটিভ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে আপনার সিমুলেশনে দেখানো হয়, রাইট? সো রেঞ্জটা আপনি দিবেন, আপনার সফটওয়্যার বা মন্টি কার্লো সিমুলেশন যেটা করবে সেটা আপনাকে একটা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন মানে এস কার্ভ দেখাবে, যেখানে আপনি বুঝবেন যে আচ্ছা ঠিক আছে এই যে আমি আমার প্রজেক্টের বাজেট ধরেছি। আপনি যদি পিএম বুকের স্লাইডটাকে রেফার করেন সেখানে আপনি দেখবেন সেখানে বলা আছে ধরেন আপনি বাজেট ধরেছেন 2.2 মিলিয়ন। সো এইখানে আপনার এই রেটে প্রজেক্ট কমপ্লিট হওয়ার সম্ভাবনা অনলি 23%। এটাকে যদি আপনি বাড়িয়ে 85% এ নিতে চান তাহলে আপনার 2.45 মিলিয়ন পর্যন্ত যেতে হবে, রাইট? সো ফিরে আসলাম আবার। আমরা নেক্সটে যাব সেনসিটিভিটি অ্যানালাইসিসে। সেনসিটিভিটি অ্যানালাইসিসটা হচ্ছে আপনি প্রতিটা রিস্ক আইডেন্টিফাই করেছেন বা এই অ্যাক্টিভিটি এটা ডিলে হওয়ার প্রবাবিলিটি, এই যে রিস্ক, এই রিস্কটা আপনার প্রজেক্টের ডিউরেশনকে কতটা ইম্প্যাক্ট করতে পারে তার প্রতিটা অ্যাক্টিভিটির কোরিলেশন কোএফিসিয়েন্টটা
আপনার টর্নেডো ডায়াগ্রামে লেখা থাকে বলতে আপনি আসলে অ্যাসেস করে ওখানে যে কোরিলেশন কোএফিশিয়েন্ট দিচ্ছেন সেটা দিয়ে আপনি বুঝতে পারছেন এই রিস্ক যদি ঘটে এতটুকু দিলে হবে, এই রিস্ক যদি ঘটে তাহলে অল্প দিলে হবে। সো কোরিলেশন কোএফিশিয়েন্ট আপনারা জানেন -1 থেকে +1 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে থাকে। +1 মানে খুবই পজিটিভ কোরিলেশন, একদম স্ট্রং পজিটিভ, এইটা হলে ওইটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। আর নেগেটিভ কোরিলেশন মানে এটা যদি ঘটে তাহলে ইম্প্যাক্ট নেই। এই টাইপের একটা রিলেশন আপনি টর্নেডো ডায়াগ্রামে শো করছেন। তো আমরা নেক্সট যেই ভিডিও আছে সেখানে ডিসিশন ট্রিটা ডিসকাস করব, সাথেই থাকবেন। ডিসিশন ট্রির কাজ হচ্ছে আপনি যখন গো নো গো টাইপের ডিসিশন নেন, এটা করবো নাকি ওটা করবো, বিল করবো নাকি আপনার আপগ্রেড করবো, আমি এই বিল্ডিং এই থাকবো নাকি নতুন বিল্ডিং এ যাবো, তো এই টাইপের বা এই রিস্ক ম্যানেজমেন্টের জন্য ইন্স্যুরেন্স করবো কি করবো না, করার প্রবাবিলিটি মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা কতটুকু বা ক্ষতি না হওয়ার সম্ভাবনা কতটুকু, আমার ইন্স্যুরেন্স করতে কত টাকার মতো লাগবে, মানে এই টাইপের গো নো গো ডিসিশনের ক্ষেত্রে ডিসিশন ট্রি খুবই হেল্পফুল। আপনারা দেখবেন যে নরমাল প্রজেক্ট ম্যানেজমেন্ট শুধু না, আপনার রেগুলার লাইফেও ডিসিশন ট্রি আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে। তো পিএমও কে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা আমি আপনাদের প্রপারলি এক্সপ্লেইন করার চেষ্টা করব। পিএমও কে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেখানে দুটো অপশন আছে, বিল্ড করা এবং আপগ্রেড করা। প্ল্যানকে কি বিল্ড করবে, নতুন করে একটা প্ল্যান বিল্ড করবে, নাকি আমরা যে প্ল্যানটা আছে সেটাকে আপগ্রেড করা হবে। তো বিল্ড করার জন্য খরচ হবে 120 মিলিয়ন, আপগ্রেড করার জন্য খরচ হবে 50 মিলিয়ন, রাইট? ওকে, এখন দেখেন এদিকে আছে আপনি যদি নতুন বিল্ড করেন বা আপনি প্ল্যান আপগ্রেড করেন, যেটাই করেন, স্ট্রং ডিমান্ড এবং উইক ডিমান্ডের একটি ঘটনা আছে। এটা ডিপেন্ড অনেকটা করছে, আমি ধরে নিচ্ছি যে ইকোনমির উপর। আপনার ইকোনমির অবস্থা যদি খুব ভালো থাকে, দেখা যাবে সবার হাতে টাকা আছে, সবাই তখন নতুন জিনিস কিনতে পারবে। বা আপনার বিভিন্ন ধরেন আমাদের র্যাঙ্কস প্রপার্টিজ অথবা সিটিস্কেপ অথবা এই ধরনের যে হোল্ডিং কোম্পানিগুলো আছে তাদের কথা। হ্যাঁ, তো আপনার আসলে কি হচ্ছে, যত ইকোনমি ভালো হবে তত দেখা যাবে যে তাদের সেল বেশি হবে, কারণ স্ট্রং ডিমান্ড থাকছে, রাইট? তো স্ট্রং ডিমান্ড এর প্রবাবিলিটি এই এক্সাম্পলে বলা আছে 60%, বোঝা যাচ্ছে ইকোনমির অবস্থা ভালোই। 40% হচ্ছে উইক ডিমান্ড। সো স্ট্রং ডিমান্ড যদি হয় তাহলে আপনি বেশি রেটে সেল করতে পারবেন, তখন আপনার ইনকাম হবে 200 মিলিয়ন। আর উইক ডিমান্ড হলে আপনি হয়তো পার স্কয়ার ফিটের রেট অনেক কমে যাবে, তখন আপনি 90 মিলিয়নে সেল করবেন, রাইট? এটা আমি বললাম বিল্ড নিউ প্ল্যান সেক্ষেত্রে। আর আপগ্রেড করছেন যখন, তখন যদি স্ট্রং ডিমান্ড থাকে তখন হচ্ছে 120 মিলিয়ন, নতুন করলে 200 মিলিয়ন, যদি আপগ্রেড করেন 120 মিলিয়ন স্ট্রং ডিমান্ডের ক্ষেত্রে। উইক ডিমান্ড যদি হয় আপগ্রেডের ক্ষেত্রে, তখন আপনার বিক্রি করতে পারছেন আপনি 60 মিলিয়নে। ওকে, সো এখন আমি চলে আসি স্ট্রং ডিমান্ড নতুন প্ল্যান যেখানে বিল্ড করছেন সেখানে। তাহলে আপনার এখানে লাভ কি হচ্ছে, আপনার স্ট্রং ডিমান্ড থাকলে 200 মিলিয়ন আপনি পাচ্ছেন, আর আপনার খরচ হয়েছে 120 মিলিয়ন, তাহলে লাভ হচ্ছে 80 মিলিয়ন। সেভাবেই নতুন বিল্ডিং প্ল্যান করার ক্ষেত্রে উইক ডিমান্ড যখন থাকছে তখন আপনার ক্ষতি হচ্ছে মাইনাসে, আমরা বুঝতে পারছি, যেহেতু সে 90 মিলিয়নে সেল করতে পারছে বাট ওনার খরচ হয়েছে 120 মিলিয়ন, তাহলে ক্ষতি হচ্ছে 30 মিলিয়ন। এভাবেই আপগ্রেড প্ল্যান্টের ক্ষেত্রে স্ট্রং ডিমান্ড থাকলে প্রফিট থাকছে 70 মিলিয়ন, আর উইক ডিমান্ড থাকলে প্রফিট থাকছে 10 মিলিয়ন, যেহেতু তার শুরুর খরচটা কম। ওকে, এখন আমরা চলে আসি লেফট সাইডে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি নতুন প্ল্যান্ট বিল্ড করেন সেক্ষেত্রে 36 মিলিয়নের একটা পজিটিভ ফিগার পাচ্ছি। কিভাবে? এই যে 80 মিলিয়নের যে টাকার অ্যামাউন্টটা তার সাথে মাল্টিপ্লাই করা হয়েছে প্রবাবিলিটি, which is 60%. 60% multiplied by 80, 40% multiplied by 30 মিলিয়ন। তো আপনার এখানে পজিটিভ ফিগার 36 মিলিয়ন। আর আপগ্রেড যদি করা হয় সেখানে আপনার 60% প্রবাবিলিটি 70 মিলিয়ন পাওয়ার সেটা, এবং 40% যেহেতু এখানে নেগেটিভ কোনো ফিগার নেই, তার মানে এখানে আপনার 40% অফ 10 মিলিয়ন, এটা দুইটা যোগ করে আপনি পাচ্ছেন 46 মিলিয়ন। সো দেখা যাচ্ছে আপনি বিল্ড করবেন নাকি আপগ্রেড করবেন সেই ডিসিশনটা নেওয়াটা ইজি হচ্ছে, বিকজ ওভারঅল আপনি দেখতে পাচ্ছেন যে বিল্ড করলে আপনার 36 মিলিয়ন হাতে থাকবে এবং আপনি যদি আপগ্রেড করেন তাহলে 46 মিলিয়ন। তো যেহেতু অ্যামাউন্ট আপগ্রেড করাতে বেশি, তো আপগ্রেড করাটাই মনে হচ্ছে রাইট ডিসিশন। তো আপনার ডিসিশন ট্রি আপনার এই অ্যানালাইসিস করতে আপনাকে হেল্প করছে যে এটা করবো নাকি ওটা করবো। তো আশা করি একটা ভালো আইডিয়া পেয়েছেন। তো আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করবো আউটপুট কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিসের। সো আমাদের এই প্রসেসের আউটপুট আবারও প্রজেক্ট ডকুমেন্টস আপডেট। আপনি এখন একটা রিস্ক রেজিস্টার দেখতে পাচ্ছেন আপনার সামনে, যেখানে আপনি রিস্কগুলো ফার্স্টে ডিসকাস করেছিলেন। এরপর রিস্কের প্রবাবিলিটির উপর বেস করে আমরা একে একটা র্যাঙ্কিং দিয়েছি, ইম্প্যাক্টের উপর বেস করে আমরা একটা র্যাঙ্কিং এর নাম্বারিং করেছি এবং ওভারঅল একটা রেটিং দিয়েছি। এই যে ফার্স্টের দুইটা কলাম সিরিয়াল, রিস্ক ডেসক্রিপশন, এই দুটো কিন্তু আইডেন্টিফাই রিস্ক প্রসেস থেকে আপনি পেয়েছেন। দেন ওই যে প্রবাবিলিটি রেটিং দিয়েছেন, ইম্প্যাক্টের রেটিং দিয়েছেন, তার উপর বেস করে ওভারঅল যে রেটিং পেলেন সেটা আপনি পেয়েছেন আপনার কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিসের পরে। এরপরে আমরা কি করছি, এই প্রসেস মানে কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিসের প্রসেসের পরে কি পেলাম,
আমরা একটা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস পেয়েছি যে এই রিস্ক যদি ঘটে তাহলে আমার এরকম ক্ষয়ক্ষতি হবে, হয়তো ডিউরেশনের ইম্প্যাক্ট অথবা ডিউরেশন ছাড়া কস্টের ইম্প্যাক্ট। ইনফ্যাক্ট কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসে কস্টের ইম্প্যাক্টটাকেই আমরা বেশি দেখি। ধরেন এখানে আমরা বলছি মাইট নট গেট এভেলেবল হল রুম ফর রিসেপশন, এই ঘটনাটা যদি হয় আরেকটা হল রুম পেতে আমাদের অ্যাডিশনাল 50,000 লাগতে পারে। সো 50,000 হচ্ছে আপনার কোয়ান্টিটেটিভ ইম্প্যাক্ট। এটাকে আপনি মাল্টিপ্লাই করছেন প্রবাবিলিটি যে 55% চান্স আছে এটা ঘটার, সো তা দিয়ে সো আপনার এক্সপেক্টেড মনিটারি ভ্যালু দাঁড়াচ্ছে 27,500। সো এই অ্যানালাইসিস গুলো আপনি করছেন। এই যে আপনার লাস্টের যে দুটো তিনটা কলাম আছে, আমি আবারও বলি, ফার্স্টে যে রিস্ক আইডেন্টিফাই করেছেন সেটা আইডেন্টিফাই রিস্ক প্রসেসের কাজ। দেন আপনি যে প্রবাবিলিটি ইম্প্যাক্টের উপর বেস করে ওভারঅল একটা রেটিং দিলেন সেটা হচ্ছে পারফর্ম কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিসের কাজ। এবং আপনি এই মাত্র যে একটা নিউমেরিক্যালি আপনার ওভারঅল প্রজেক্টে সবগুলিকে যখন যোগ করবেন তখন আপনি বলবেন আচ্ছা ঠিক আছে এই প্রজেক্টে যে কয়টা রিস্ক আছে সেই কয়টা রিস্ক ম্যানেজ করতে আমার এত লাখ টাকা লাগবে। সো সেই যে ফিগারটা আপনি পাচ্ছেন সেটা এক্সপেক্টেড মনিটারি ভ্যালুগুলোকে যোগ করে আপনি পাচ্ছেন কন্টিনজেন্সি রিজার্ভ। এটাই হচ্ছে এই প্রসেসের মেইন আউটপুট আমার মতে। সো আমরা নেক্সট প্রসেসে ডিসকাস করবো, মানে নেক্সট প্রসেসে চলে যাব পরের ভিডিওতে, যেখানে আমরা ডিসকাস করব রিস্কের রেসপন্স গুলো নিয়ে। সো সাথেই থাকুন। আমরা এখন ডিসকাস করব প্ল্যান রিস্ক রেসপন্স প্রসেস নিয়ে। এই প্রসেসের কাজটি আপনি অলরেডি রিস্ক আইডেন্টিফাই করেছেন, কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস করেছেন, মানে প্রায়োরিটাইজ করেছেন কোনটা কোনটা সিভিয়ারিটি হাই, প্রবাবিলিটি হাই, সেগুলোকে আপনি সেইভাবে আপনি রিস্কের প্রায়োরিটাইজেশন হয়েছে কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিসে। দেন কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিসে আপনি ডিসকাস করেছেন আচ্ছা রিস্কগুলো যদি ঘটে তাহলে ওভারঅল প্রজেক্টের ইম্প্যাক্ট কি হতে পারে। এখন আপনি অলরেডি জানেন সবকিছু, বাট আপনার রেসপন্স তো প্ল্যান কিছুটা করে রাখতে হবে। তো আপনি কি কি করলে আপনার নেগেটিভ যে রিস্ক আছে সেগুলোর ইম্প্যাক্ট কম হবে, আবার পজিটিভ যে রিস্ক আছে সেগুলোর থেকে বেশি বেনিফিট পাওয়া যাবে, সেই অ্যাকশনগুলো ডিটারমাইন করবেন এখন আপনি প্ল্যান রিস্ক রেসপন্সে। তো এই প্রসেসে আপনার ইনপুট নিয়ে ফার্স্টে ডিসকাস করি। ইনপুট আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান তো আপনার অবশ্যই থাকবে, বিকজ আপনি সেখানেই ডিসকাস করেছেন কিভাবে আমরা রিস্কের রেসপন্স নিতে পারি। রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান, আপনার রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান আপনাকে বলে দিবে যে আপনি কাকে কাকে কোন কোন ভাবে কোন রিসোর্স কোথায় অ্যাপ্লাই হবে এবং রিস্কেও কাকে কাকে আপনি নিতে পারেন রেসপন্স প্ল্যানে, সেটা আপনি ডিসাইড করছেন। কস্ট বেসলাইন আপনাকে বলে দিবে যে রিস্কের রেসপন্স যে আমি নিব সেটা আপনার আসলে কতটুকু রেঞ্জের মধ্যে যাচ্ছে, এই ধরনের রিস্কে আমি কত টাকা স্পেন্ড করতে পারি সেটা আপনার কস্টের বেসলাইন আপনাকে বলে দিবেন। ইনপুট নাম্বার 1 গেল। দেন নেক্সট ইনপুট হচ্ছে প্রজেক্টের ডকুমেন্ট। আমাদের প্রজেক্টে অনেক ডকুমেন্ট থাকে, ধরেন লেসন লার্ন ডকুমেন্ট। আগে যে ধরনের প্রজেক্টের রিস্ক আপনি রেসপন্স অলরেডি করেছেন সেটা যদি বেটার হয় তাহলে আপনি আবার সেটা অ্যাপ্লাই করতে পারেন। যে কোনো প্রসেস আপনি যে একবারই শুধু পারফর্ম করছেন তা না, ইটারেটিভ ওয়েতে আপনার প্রজেক্টের লাইফ সাইকেলের যে কোনো স্টেজে আপনি সেটাকে অ্যাপ্লাই করতে পারেন। সো আপনার আগের যদি প্রজেক্টের কিছু লেসন লার্ন, এই প্রজেক্টের আগের রিস্কের কোনো একটা রেসপন্স যেটা দিয়ে হয়তো ভালোভাবে আপনি রিস্কটাকে ম্যানেজ করতে পেরেছেন সেটা আপনি আবার অ্যাপ্লাই করতে পারেন। এই জন্য লেসন লার্ন রেজিস্টার আছে। দেন প্রজেক্টের শিডিউল, কোন সময় আপনি রিস্ক নিয়ে কাজ করবেন, প্রজেক্টের টিম অ্যাসাইনমেন্ট, কাকে আপনি অ্যাসাইন করতে পারেন একটা রেসপন্স নিয়ে। রিস্ক রেজিস্টার তো এখানে ইনপুট হিসেবে থাকবেই, রিস্কের রিপোর্ট থাকবে, স্টেক হোল্ডার রেজিস্টার, কোন স্টেক হোল্ডার আমাদের রিস্কের রেসপন্সে থাকবে সেটা আপনি প্ল্যান করছেন। দেন আমাদের এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে থাকবে আপনার কালচারটা কি ধরনের, আপনার অর্গানাইজেশনের মধ্যে রিস্ক অ্যাপিটাইট কি ধরনের আছে, যারা যারা আছে তারা আসলে রিস্ককে কিভাবে হ্যান্ডেল করে সেটা আপনার এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। দেন অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটে আপনার হয়তো আগে রিস্ক ম্যানেজমেন্টের পলিসি প্রসিডিউর আছে, আগের কিছু ডকুমেন্ট আছে, আগে রিস্ক রেজিস্টার আছে। তো এই ডকুমেন্টগুলো আপনাকে হেল্প করবে রিস্কের রেসপন্সটা প্ল্যান করতে। তো আমাদের ইনপুটে আমরা ডিসকাস করলাম নাম্বার 1 প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, প্রজেক্টের ডকুমেন্ট, এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট। টুলস টেকনিক আপনার ডিসকাস করব নেক্সট ভিডিওতে, সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক। আমরা ইনপুট ডিসকাস করেছি প্ল্যান রিস্ক ম্যানেজমেন্ট, প্ল্যান রিস্ক রেসপন্স। ওকে, দেন আমরা এখন টুলস টেকনিক ডিসকাস করব। আপনাদের কিন্তু প্রতিটা প্রসেসের নাম আমার মতো শেখ করলে হবে না, বিকজ আমি অলরেডি পাস করে ফেলেছি। আমি পিএমবুক 4 এর উপর পাস করেছি, তখন হয়তো প্ল্যানের প্রসেসের নাম ডিফারেন্ট ছিল, আমার ওইটাই মনে আসে আগে। আপনাদের এখন কিন্তু এই পিএমবুকের কোন প্রসেসের কি নাম প্রপারলি মনে রাখতে হবে। তো পেজ নাম্বার 25 যে আছে আপনার পিএমবুকের 25 পেজে, ওটা একদম মুখস্থ করে ফেলবেন, আমার মতো করলে হবে না। এনিওয়েজ, আমরা এখন কোন প্রসেসে আছি, প্ল্যান রিস্ক রেসপন্স প্রসেসে। টুলস টেকনিকে আমাদের আছে এক্সপার্ট জাজমেন্ট। আপনি যখন একটা রিস্কের রেসপন্স প্ল্যান করছেন তখন এক্সপার্ট যারা আছে, আপনি নতুন কোনো এক্সপার্টের সাথে কথা বলতে পারেন যে এই ধরনের রিস্ক আগে ম্যানেজ করেছে। আপনার এই ধরনের প্রজেক্টে আগে যদি কেউ ম্যানেজ করে থাকে তাহলে
সিমিলার কিছু রিস্ক হয়তো সে আগে ফেস করেছে, তখন সে কিভাবে রিস্কগুলোকে ম্যানেজ করেছে সেটা আপনি জেনে নিলে ভালো হয়। নেক্সট হচ্ছে ডেটা গ্যাদারিং। আপনি এখন একটা রিস্ক আপনি আইডেন্টিফাই করেছেন, এটা কি কি রেসপন্স হতে পারে, আপনি ইন্টারভিউ করতে পারেন, একে জিজ্ঞেস করবেন, ওকে জিজ্ঞেস করবেন, আচ্ছা এরকম রিস্ক আছে, কি করলে ভালো হয়। হয়তো দুইটা একটা ইন্টারভিউর পরে আপনি দেখবেন যে বেস্ট একটা সলিউশন পেয়ে গেছেন। আপনার ফ্যাসিলিটেশন ক্যাপাবিলিটির ইন্টারপার্সোনাল স্কিল, যে সেই স্কিলটার অনেক বেশি দরকার হতে পারে। আপনি যখন ইন্টারভিউ কন্ডাক্ট করছেন, আপনি যখন এক্সপার্টদের সাথে কথা বলছেন, আপনি কিভাবে একটা মিটিং ফ্যাসিলিটেট করছেন সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, রাইট? তো নেক্সট যেই টুলসটা আছে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিস ফর থ্রেট। মানে আপনার যখন নেগেটিভ একটা রিস্ক হবে সেই রিস্কটা আপনি কিভাবে ম্যানেজ করতে পারেন। তো 1 নম্বরে আছে এসকেলেট। আপনি হয়তো দেখলেন যে রিস্কটা এমন একটা অবস্থায় আছে, নেগেটিভ রিস্ক, আপনার পক্ষে এটা হ্যান্ডেল করা সম্ভব না। হয়তো টপ ম্যানেজমেন্টের কেউ আছে যাকে আপনি বলে দিলেন যে এরকম একটা রিস্ক আছে, আমরা কিভাবে ম্যানেজ করবো, ইফ ইউ ক্যান ম্যানেজ দ্যাট। যেমন আমার একটা রিস্কের কথা আমি বলি, আমি এয়ারটেল লঞ্চ যখন করছিলাম, মানে লঞ্চের প্রোগ্রাম ম্যানেজার আমি ছিলাম। তো মানে একটা টেলিকম কোম্পানির ব্র্যান্ড লঞ্চিং এ, তো সেই লঞ্চিং এ দেখা গেল যে আমাদের ব্র্যান্ড গাইডলাইন তখনই চেঞ্জ হচ্ছিল। তো ব্র্যান্ড গাইডলাইনটা পেতে দেরি হচ্ছে। তো এটা তো আমি এখন গ্রুপের যে মানে পুরো টেলিকম কোম্পানির যে মালিক, তাকে যদি আমি বলি, বা আমি বলতে পারবো না। তো আমি এখন আমার ইউনিটের যে সিইও আছে তাকে দিয়ে কিন্তু পুশ করতে হবে, বিকজ ওনার কিন্তু প্রোগ্রাম ম্যানেজারের সাথে কথা বলছে না, ওনার হয়তো ওই যে বাংলাদেশ ইউনিট আছে তার সিইওর সাথে কথা বলছে। তো আমি জাস্ট বাংলাদেশের যে সিইও আছে তাকে বলে দিব যে আমার ব্র্যান্ড গাইডলাইন তাড়াতাড়ি লাগবে, সে হয়তো এটা ম্যানেজ করবে, রাইট? সো এসকেলেট করতে পারি, অ্যাভয়েড করতে পারি যে আমাদের কিছু রিস্ক আছে যে আমি অ্যাভয়েড করি। অ্যাভয়েড করা মানে হচ্ছে রিস্ক, ধরেন আপনার কাস্টম ক্লিয়ারেন্সে ডিলে হতে পারে। তো আপনি বলেন আচ্ছা ঠিক আছে, কাস্টম ক্লিয়ারেন্সে ডিলে হলে তো আমার হবে না, তো রিস্কটাই অ্যাভয়েড করে ফেলি, আমরা লোকাল পারচেজ করি, রাইট? এটা হতে পারে। দেন মিটিগেট হতে পারে। মিটিগেট হচ্ছে আচ্ছা রিস্ক ঘটলো, কিন্তু আপনি এমন কিছু করলেন যার ফলে আপনার রিস্কের ইম্প্যাক্টটা কম হবে। হয়তো আপনি আগে থেকে ব্যবস্থা করে রাখলেন যে যদি ডিলে হয়ও আপনার অন্যান্য কাজগুলি এগিয়ে গেল। তো মিটিগেট। মাঝে মাঝে আমরা রিস্ক ট্রান্সফার করি। আমি আরেকজনকে টাকা দিয়ে বলছি যে রিস্কটা এখন তোমার ঘাড়ে। এটা আমরা সচরাচর করি, বলেন তো কিভাবে? আমরা ইন্স্যুরেন্সে কিন্তু একটা মিনিমাম অ্যামাউন্ট প্রিমিয়াম দিয়ে রিস্কটাকে আমরা ট্রান্সফার করে দেই, রাইট? আর যেটা রেসপন্স আছে একদম লাস্ট অপশন, আমার ট্রান্সফারও হচ্ছে না, আমি এসকেলেটও করতে পারছি না, আমি অ্যাভয়েডও করতে পারছি না, আমি মিটিগেটও করতে পারছি না, তো আর কিছু করার নেই, অ্যাকসেপ্ট করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। ওকে, তো আমরা নেগেটিভ রিস্ক মাঝে মাঝে অ্যাকসেপ্টও করতে পারি। তো পজিটিভ যে অপরচুনিটি গুলো কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি সেটা আমরা ডিসকাস করব নেক্সট ভিডিওতে। সাথে ওয়েলকাম ব্যাক। আমরা গত ভিডিওতে স্ট্র্যাটেজিস ফর থ্রেটস ডিসকাস করেছিলাম, তার মানে নেগেটিভ রিস্কের ব্যাপারে আমরা কি কি রেসপন্স নিতে পারি। এই ভিডিওতে আমরা ডিসকাস করব স্ট্র্যাটেজিস ফর অপরচুনিটিস, মানে আমাদের যদি পজিটিভ কিছু রিস্ক প্রবাবিলিটি থেকে থাকে কোনো ঘটনা ঘটার, যার ফলে আমাদের পজিটিভ কিছু ইম্প্যাক্ট হবে, সেটা আমরা কি কি করতে পারি। ভালো কাজ, তো আমরা এটা বেটার হবে যদি বেশি হয়। এনিওয়েজ, ফার্স্টেই হচ্ছে এমন কিছু রিস্ক থাকতে পারে যেটা আমার কন্ট্রোলে না। তো আমার হয়তো টপ ম্যানেজমেন্টের কাউকে আমি যদি এসকেলেট করি যে আচ্ছা এরকম একটা অপরচুনিটিস আছে, আমরা কিভাবে সেটা পেতে পারি। সো আপনি অপরচুনিটিস এসকেলেট করতে পারেন। দেন অপরচুনিটিসকে আপনি এক্সপ্লয়েট করতে পারেন। ধরেন আপনি দেখছেন যে আচ্ছা আমার তো কাস্টম ক্লিয়ারেন্সে আমি ভেবেছিলাম 15 দিন লাগবে, বাট দেখা যাচ্ছে এখন প্রসেস অনেক স্মুথ হয়ে যাচ্ছে, অন্যান্য কাস্টম ক্লিয়ারেন্স গুলো আগে আগে হয়ে যাচ্ছে। তো আমারও যদি আগে হয়ে যায় তাহলে কি হবে কাস্টম ক্লিয়ারেন্স। তো আপনি কি করবেন, যেহেতু আপনি দেখছেন একটা ভালো প্রবাবিলিটি আছে যে আমার শিপমেন্ট কাস্টম ক্লিয়ারেন্স আগে আগে হয়ে যাবে, হয়তো 10 দিনের জায়গায় 5 দিনে আমার ইকুইপমেন্ট বের হয়ে আসবে, তাহলে আপনি কি করতে পারেন, আপনার যেই রিসোর্স আছে অন্যান্য জায়গায় আপনি অ্যাসাইন করে রেখেছিলেন ওই যে 6 ডে থেকে, তাদেরকে এনে বলবেন আচ্ছা ঠিক আছে আগে সাইটটাকে আমরা তৈরি করে ফেলি, সো দ্যাট ইকুইপমেন্ট যদি ক্লিয়ার হয়েও যায় কাস্টম থেকে, দেন ওইটাকে আমরা সাইটে এসে ইনস্টলটা করে ফেলতে পারলে আমার প্রজেক্ট একটু এগিয়ে যাবে। তো আপনি যে বেনিফিটটা আছে অপরচুনিটির, সেটা টোটালি এক্সপ্লয়েট করার চেষ্টা করছেন। মাঝে মাঝে অপরচুনিটিস আমাদের শেয়ারও করতে হয়। হয়তো এমন বড় একটা অপরচুনিটি আছে যে একা আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব না, সেই ক্ষেত্রে আমরা কি করব, শেয়ার করবো। আচ্ছা ঠিক আছে, ওইখানে তো একটা বড় শিপ আছে, আমরা 4-5 জন নিয়ে আমাদের ইকুইপমেন্ট চলে আসতে পারি, সো আমরা শেয়ার করলাম। তো আগে আগে হলো, নর্মাল প্রসেসে আসলেন না। তো এটা জাস্ট একটা এক্সাম্পল বললাম। এনহ্যান্স, তো আমরা ডিসকাস করেছি এসকেলেট, এক্সপ্লয়েট, শেয়ার। এনহ্যান্স হচ্ছে রিস্কটা যাতে পজিটিভ রিস্ক, মানে অপরচুনিটি যাতে ঘটে, আপনি এমন কিছু করলেন যাতে এই অপরচুনিটি ঘটার প্রবাবিলিটি বেড়ে যায়, রাইট? দেন মাঝে মাঝে আপনার আসলে কিছুই করার দরকার নেই, আপনি জানেন যে এরকম একটা অপরচুনিটি আছে, আমার হয়তো কিছুই করতে হবে না, আর কোনো অপশন নেই, মনে হচ্ছে এটা আমরাই পাবো। তো সেই ক্ষেত্রে আপনার কিছুই করতে হচ্ছে না। আমরা ডিসকাস করলাম এসকেলেট, এক্সপ্লয়েট, শেয়ার, এনহ্যান্স এবং অ্যাকসেপ্ট। সো নেক্সট ভিডিওতে আমরা বাকি টুলস গুলো ডিসকাস করবো, সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক। তো
আমরা পজিটিভ রিস্কে কি হতে পারে, মানে অপরচুনিটিতে কি হতে পারে, দেন নেগেটিভ রিস্ক যদি হয় থ্রেটস এর ক্ষেত্রে কি হতে পারে, সেগুলো নিয়ে ডিসকাস করেছি। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা রিস্কের রেসপন্স নিচ্ছি, তার ফলে কিন্তু আমাদের অন্য রিস্কও আবার হতে পারে। এই যে একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম, থ্রেটস এর ক্ষেত্রে কাস্টম ক্লিয়ারেন্স দিলে হতে পারে, সো লোকাল পারচেজ করি। তো এখানে কিন্তু একটা সেকেন্ডারি রিস্ক, মানে একটা রিস্কের রেসপন্স নেওয়ার ফলে যে আরেকটা রিস্কের উদয় হচ্ছে, তাকে আমরা বলছি সেকেন্ডারি রিস্ক। সেকেন্ডারি রিস্ক কি হতে পারে, হয়তো কোয়ালিটি খারাপ হতে পারে বা অনেক কস্ট ইনভলভমেন্ট হয়ে যেতে পারে, বিকজ এলসি করলে চলে আসতো, এখন আমাদের পকেটে টাকা দিয়ে নিয়ে আসতে হচ্ছে। সো একটা রিস্কের রেসপন্সের ফলে আরেকটা রিস্ক যে ঘটছে, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি রিস্ক, বলেই নিলাম। আরো একটা টার্ম আছে রেসিডিউয়াল রিস্ক। আপনি রিস্কের রেসপন্স নেওয়ার পরেও কিছুটা রিস্কের ইম্প্যাক্ট রেসিডিউ হিসেবে থেকে যাচ্ছে। হয়তো আপনি বলেছেন যে আচ্ছা ইন্স্যুরেন্স করবো, ওকে, ইন্স্যুরেন্সে হয়তো আপনার ইকুইপমেন্ট যদি ডুবে যায় তাহলে টাকা আপনি ফেরত পাবেন, কিন্তু আপনার যে আবার ট্রিটমেন্ট করে আনতে হবে সেই যে সময়টা, সেটা কিন্তু ফেরত আসবে না, রাইট? তো আপনার রেসিডুয়াল রিস্ক হচ্ছে আপনি রিস্কের রেসপন্স নেওয়ার পরেও যে রিস্কটুকু থেকে যায়। অন্য যে টুলসগুলো আমরা এখন ডিসকাস করবো, সেটা হচ্ছে কন্টিনজেন্ট রেসপন্স স্ট্র্যাটেজিস। আপনি রিস্কের পজিটিভ রিস্কের রেসপন্স নিয়েছেন, একটা করে রেসপন্স নিয়েছেন, কিন্তু আপনি হয়তো ভাবছেন আচ্ছা এই রেসপন্সটা যদি ফেল করে তাহলে আরো একটা কন্টিনজেন্ট রেসপন্স আমরা হাতে রেখে দিতে পারি, রাইট? অপশন মানে প্ল্যান বি থাকে না, প্ল্যান বি। স্ট্র্যাটেজিস ফর ওভারঅল প্রজেক্ট রিস্ক। আচ্ছা আমাদের ওভারঅল যে প্রজেক্টের রিস্ক হতে পারে, আমাদের বাজেট ফেল করতে পারে, ওভারঅল প্রজেক্টে আমাদের শিডিউল ফেল করতে পারে, সেটার জন্য আমার একটা ওভারঅল রেসপন্স প্ল্যান থাকতে পারে। দেন ডাটা অ্যানালাইসিস, আমরা অল্টারনেটিভ অ্যানালাইসিস করি, কস্ট বেনিফিট অ্যানালাইসিস করি। আমরা যে কোনো রিস্ক রেসপন্সে কিন্তু জাম্প করি, আমরা চিন্তা করি আচ্ছা রিস্কটা যদি ঘটে তাহলে সেটার ইম্প্যাক্ট কি, এবং আমি যে রিস্কের রেসপন্সটা প্ল্যান করছি সেটাতে আমার কত টাকা খরচ হচ্ছে। কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে যদি দেখি যে ওকে বেনিফিট বেশি, তখনই কিন্তু আমরা সেখানে ইনভেস্ট করবো, রাইট? এটা হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস। অল্টারনেটিভ, আমি এটা না করে ওটা করলে কি ভালো হয় কিনা, সেই অ্যানালাইসিসটা আমরা করি। ডিসিশন মেকিং আপনার টুলস হিসেবে কাজ করছে। প্লাস আরো যে টুলসটা আছে সেটা হচ্ছে মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন অ্যানালাইসিস। আপনি যখন একটা রেসপন্স প্ল্যান করছেন, তখন আপনি এই রেসপন্সটা নিলে খরচ বেশি হবে, কিন্তু আমার রিস্কটা ভালোভাবে ম্যানেজ হবে, আমার রিসোর্সও আছে। অন্য একটা রেসপন্স নিলে হয়তো খরচ একটু কম হবে, বাট অন্য কোয়ালিটি প্যারামিটারে হয়তো ইম্প্যাক্ট হতে পারে। সো বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর বেস করে আপনি রিস্কের রেসপন্স নিচ্ছেন। তো এটাও আপনার একটা টুলস। তো আমরা অনেকগুলো টুলস টেকনিক ডিসকাস করলাম, এরপরে আমরা চলে যাব আউটপুটে। সাথে থাকবেন। প্ল্যান রিস্ক রেসপন্স প্রসেস নিয়ে আমরা ডিসকাস করছি, ইনপুট আমরা ডিসকাস করেছি, টুলস টেকনিক ডিসকাস করেছি। আলটিমেটলি আমাদের এই প্রসেসের টার্গেট কি, আমরা যে এই যে রিস্কগুলো, যত রিস্ক আমরা আইডেন্টিফাই করেছি, তার মধ্যে যেটা কোয়ালিফাই করেছে, কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস করে যে হ্যাঁ এটা ইম্প্যাক্ট বেশি, প্রবাবিলিটিও বেশি, সেই সব রিস্কগুলোকে নিয়ে আপনি এখন কিন্তু রেসপন্স প্ল্যান করছেন। সব রিস্ক যেগুলো প্রবাবিলিটি কম, ইম্প্যাক্ট কম, সেটা নিয়ে কিন্তু আমরা খুব বেশি প্ল্যান করবো না। এটাকে বলা হয় ওয়াচ লিস্টে পাঠিয়ে দিব, মানে আমরা আলাদা করে একটা ফাইল করবো যেখানে সব প্রবাবিলিটি কম, ইম্প্যাক্ট কম, এই রিস্কগুলো থেকে যাবে, যেটা মাঝে মাঝে কেউ মনিটর করবে। এটার জন্য আমাদের রিস্ক রেসপন্স করার দরকার নেই, রাইট? তো আমরা টুলস টেকনিকের স্ট্র্যাটেজি ফর পজিটিভ রিস্ক, স্ট্র্যাটেজিস ফর নেগেটিভ রিস্ক, এরকম অনেক কিছু ডিসকাস করেছি। আলটিমেটলি আমরা আউটপুট হিসেবে কি পেলাম? মেইন আউটপুট আমরা বলবো প্রজেক্ট ডকুমেন্ট কিছু আপডেট হচ্ছে, সেখানে আপনি দেখবেন রিস্ক রেজিস্টারের নাম লেখা আছে। রিস্ক রেজিস্টারটাই কিন্তু এতক্ষণ আপডেট হচ্ছে। আপনি ফার্স্টে প্রজেক্টের রিস্ক আইডেন্টিফাই করেছিলেন, কোয়ালিটি মানে প্রবাবিলিটি কি, ইম্প্যাক্ট কি, সেটার উপর একটা ওভারঅল রেটিং দিয়েছেন। এটা হচ্ছে কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালাইসিস। কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস আপনি বলেছেন আচ্ছা এই রিস্কগুলো যদি ঘটে তাহলে এত টাকার মতো আমার ইম্প্যাক্ট হবে, সেটাকে আপনি এক্সপেক্টেড মনিটারি ভ্যালু বের করেছেন, সেটা কোয়ান্টিটেটিভ রিস্ক অ্যানালাইসিস। এবং এখানে এসে আপনি রেসপন্স প্ল্যান করছেন, আপনি হয়তো বলছেন আচ্ছা এই কাজটা আমরা করবো, ইন্স্যুরেন্স করবো, আমার রেসপন্সের রিসোর্স কে করবে, ডিউ ডেট, স্ট্যাটাস কি, এই যে আপনি আরো কয়েকটা কলাম অ্যাড করলেন, সেটাই কিন্তু আপনার রিস্ক রেজিস্টারটা আপডেট। রিস্ক রেজিস্টার আপডেটের পাশাপাশি আর কি হতে পারে, কিছু চেঞ্জ রিকোয়েস্ট হতে পারে। প্ল্যান করতে গিয়ে দেখলেন আচ্ছা ওইভাবে প্ল্যান করেছিলাম, সেটা তো এখন একটু চেঞ্জ করা দরকার, সো আপনি চেঞ্জ রিকোয়েস্ট করবেন। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান আপডেট, যত বেসলাইন আছে আপনার হয়তো এখন কন্টিনজেন্সি রিজার্ভও অ্যাড হয়ে যাচ্ছে। রেসপন্স প্ল্যান যখন করছেন আপনি দেখছেন না এই রেসপন্স, এই রিস্কে রেসপন্স করতে আমার শিডিউলও চেঞ্জ করা দরকার, তো আপনি হয়তো কিছু কিছু বেসলাইন যে কোনো প্রজেক্ট প্ল্যানও চেঞ্জ করার দরকার হতে পারে। এবং অ্যাজাম্পশন লগ, টেকনিক্যাল ডকুমেন্ট, চেঞ্জ রিকোয়েস্ট, এগুলো আপনার অন্যান্য ডকুমেন্ট আপডেট। তো এই ছিল আমাদের আউটপুট প্রজেক্ট রিস্ক রেসপন্স প্ল্যানের। তো নেক্সট ভিডিওগুলোতে আমরা চলে যাব নেক্সট সেকশনে, যেখানে আমরা রিস্কের পরের প্ল্যানিং গুলো করবো। সাথেই থাকবেন।